পরিবর্তন একদিনে হয় না। সেটা কোনো মানুষের হতে পারে, কিংবা এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকৃতির হতে পারে, কিংবা দেশের অভ্যন্তরীণ, কিংবা দেশের বাইরেও আমাদের প্রতিবেশী দেশ। হ্যাঁ, বাংলাদেশ নিয়ে আজকে কথা বলতে এসেছি আপনাদের সামনে। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সেই 1971 সালের মুক্তিযুদ্ধে যেভাবে ভারতীয়রা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল হানাদার পাকিস্তানি রাজাকারের এগেনস্টে, তারপরে মুক্তি পেয়েছে বাংলাদেশ। স্বাধীন রাষ্ট্র হিসাবে নিজেকে এই বিশ্ব মানচিত্রে তুলে ধরার সাহস পেয়েছে শুধুমাত্র ভারতের এই সহযোগিতার জন্য। ঠিকই বলছি। যদিও আজকের দিনে দাঁড়িয়ে অনেক বাংলাদেশের মানুষ এটা মনে করে না। অনেক বাংলাদেশিরা মনে করে যে পাকিস্তানের সঙ্গে আমাদের সেপারেটেড যেটা করেছে, আমাদের ডিফারেন্ট যেটা করেছে, সেটা ভারতীয়দের স্বার্থের জন্য। একদিকে যেমন ভারতের অন্য বর্ডারে পাকিস্তান আছে, ঠিক পূর্ব বর্ডারে বাংলাদেশ আছে। এই দুই পাকিস্তান যদি লাগাতার ভারতের উপরে হানাদারের মতো আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে পাকিস্তান দিনের পর দিন ভারতের উপরে হামলা চালিয়ে, পাকিস্তানের আশ্রিত গুন্ডা বাহিনী দ্বারা ভারতের বিভিন্ন সময় যে হামলা আমরা দেখতে পাই, সেখান থেকে বাঁচার জন্যই তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজি এই সুচাতুরতার মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম দিয়েছে। যদিও গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল, আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের অনেক মানুষ তথা পলিটিক্যাল লেভেলের অনেক উঁচু লেভেলের মানুষেরাও মনে করে যে ভারত আজ বাংলাদেশের শত্রু। এতদিন ধরে যে মিত্র রাষ্ট্র ভারত কিভাবে আজকের দিনে দাঁড়িয়ে শত্রু পরিণত হলো, তা একটু আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরছি। দেখুন, শেখ হাসিনার 2024 সালের জুলাইয়ে পতনের পর থেকে শুরু হয়েছে প্রকাশ্যে বিরোধিতা। তার আগেও বিরোধিতা করেছে কেন বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্সকে বিএসএফ বাহিনী যে কোনো সময় হেনস্থা করে, বা যারা বাংলাদেশের মৎস্যজীবী আছে সে সমস্ত মৎস্যজীবীরা ভারতে লাঞ্ছিত হয়। এই ধরনের অভিযোগ অনেক সময়তে আমরা শুনেছি। অনেক সময়তে শুনেছি এরকম যে ভারতের যে পশ্চিমবঙ্গ রাজ্যের যে ফারাক্কা ব্যারেজ আছে, সেই ব্যারেজ যখন জলের প্রয়োজন নেই বাংলাদেশের, তখন ব্যারেজ ছেড়ে দেওয়া হয়, ডুবিয়ে দেওয়া হয় বাংলাদেশকে। আবার জলের যখন প্রয়োজনীয়তা অনুভব করে বাংলাদেশ, তখন জল থেকে তাদেরকে শুকিয়ে মারা হয়। এই অভিযোগ পাল্টা অভিযোগ ছিল এতদিন ধরে। কিন্তু 2024 সালের জুলাই যে আন্দোলন, সেই জুলাই পরবর্তীতে আগস্টের 5 তারিখে যেভাবে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে, ভারত আশ্রয় দিয়েছে, পরবর্তীতে বাংলাদেশ চেয়েছে তাকে ফিরিয়ে পাওয়ার জন্য, যে বন্দি বিনিময় চুক্তি, সেই বন্দি বিনিময় চুক্তি বর্তমান ভারত সরকার মানছে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের অভিযোগ আছে। একটু আপনাদের সামনে আরও বিস্তারিত আলোচনা করছি। দেখুন, কোনো একটা দেশের পরিবর্তন একদিনে হয় না। বাচ্চা অবস্থায় থেকে সেটাকে বোঝানো হয় যে ভারত আমাদেরকে কী কী দেয়, কী কী দেয় না, ভারত কিভাবে আমাদেরকে শোষণ করছে। আমাদের যে প্রায় 17 কোটির প্লাস জনসংখ্যা এই বাংলাদেশে, সেখানে কিভাবে ভারতীয় উপমহাদেশে পরিণত হয়েছে আমাদের এই বাংলাদেশ। এরকমভাবে একটু একটু করে বীজ বপন করতে করতে আজকে 2025 সালের এই ডিসেম্বর মাসে দাঁড়িয়ে এই ঘটনা আমাদের সামনে তুলে ধরতে হচ্ছে। আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে 16ই ডিসেম্বর যে ঘটনার পরিপ্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ নামে যে একটা পলিটিক্যাল লিডার, যদিও তার বয়সে অল্প কিন্তু জনপ্রিয়তায় অনেক বেশি, সেই হাসনাত আবদুল্লাহ কথায় কথায় বলে যে আমরা কখনোই দিল্লির দ্বারা পরিচালিত হব না, আমরা পরিচালিত হব ঢাকার দ্বারা। আমরা কখনোই আমাদের দেশের সার্বভৌমত্ব বিলিয়ে দিয়ে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার প্রয়োজন নেই, বা দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে গিয়ে প্রয়োজনে যদি ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে হয়, সব সময়কার জন্য ভারতের সঙ্গে যুদ্ধ করতে আমরা প্রস্তুত আছি। হ্যাঁ, এটাই বলে সব সময়কার জন্য। রিসেন্ট 16ই ডিসেম্বর একটা বক্তব্য রেখেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন যে প্রয়োজনে
সেভেন সিস্টার যেটা আছে ভারতের, সেই সাতটা রাজ্য, সেই সাতটা রাজ্যকে প্রয়োজনে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার মতো ক্ষমতা বাংলাদেশ রাখে। বাংলাদেশ ক্ষমতা রাখে কিভাবে? চিকেন স্ন্যাক যেটা আছে, সরু গলি, সেই গলি দিয়ে আমাদের ভারতের যে সাতটি রাজ্য আছে সেই সাতটি রাজ্যে যোগাযোগ মাধ্যম আছে। সেই চিকেন নেককে আমরা কিভাবে গলা টিপে হত্যা করে মাথাটাকে আলাদা করে দিতে পারি এই ভারতের এই শরীর থেকে, এটা বারবার তিনি বলেছেন। তাহলে কি প্রকাশ্যে যুদ্ধের ময়দানে এগিয়ে আসছে? আজকে আমরা দেখতে পাচ্ছি, আজকে এই 18ই ডিসেম্বর কলকাতার যে ময়দান, ব্রিগেড ময়দান, সেখানে বেশ কয়েকটি যুদ্ধ হেলিকপ্টার এসে উপস্থিত হয়েছে। তাহলে কি মোটামুটিভাবে ধরেই নেওয়া যায় যে যুদ্ধ শুধুমাত্র সময়ের অপেক্ষা? যদি ভারত এবং বাংলাদেশের সঙ্গে যুদ্ধ লেগে যায়, তাহলে এখানে বাংলাদেশের কতটা লাভ হবে আর ভারতের কতটা লাভ হবে? লাভ ক্ষতির হিসাবে পলিটিক্যালে যুদ্ধ সবসময়কার জন্য ঘটতেছে। আপনারা জানেন, দীর্ঘদিন ধরে ইউক্রেন এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধ। সেই যুদ্ধে ইউক্রেন একদম ধ্বংস বস্তুতে পরিণত হয়ে গেছে। এতে লাভ কার হয়েছে? ডোনাল্ড ট্রাম্প এই রাশিয়ার সঙ্গে যুদ্ধে একটা উৎসাহ দিয়ে ইউক্রেনটাকে শেষ করে দিয়েছে। আলটিমেটলি লাভ রাশিয়ার হয়েছে না ইউক্রেনের হয়েছে? রাশিয়ার যে সবসময়তে যুদ্ধ একটা ভাব, তার ফলে রাশিয়ার আপামর জনসাধারণের মধ্যে এর তো একটা ইফেক্ট পড়বেই। ঠিক তেমনই আমরা দেখেছি ইউক্রেন নামক যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তাদের কি করুণ পরিস্থিতি। এখানে ডোনাল্ড ট্রাম্পের যে ভূমিকা, সেখানে শেষ পর্যন্ত যুদ্ধ থেকে হাত তুলে নেওয়া এবং রাশিয়ার কাছে আত্মসমর্পণ করা, শেষ পর্যন্ত এমন একটা বিশৃঙ্খলার পরিস্থিতি, তাতে না পারছে রাশিয়ার কাছে ক্ষমা চেয়ে নিতে, না পারছে ডোনাল্ড ট্রাম্পকে এসে বলতে যে আমাকে কেন যুদ্ধে অবতরণ করে আপনি মই নিয়ে পালিয়ে যাচ্ছেন। এইরকম পরিস্থিতি হবে না তো বাংলাদেশের? বাংলাদেশ যদি আজকে ভারতের সঙ্গে যুদ্ধ অবতরণ করে ওই পাকিস্তান নামক রাজাকারের ইন্ধনে, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের আপামর জনসাধারণ হয়তোবা তারা আবারও বলবে যে আমরা 71-এ যেভাবে আম জনতা, একদম সাধারণ মানুষ পর্যন্ত যুদ্ধ করে বাংলাদেশ নামক রাষ্ট্র তৈরি করেছি, আবারও পাকিস্তানের ইন্ধনে ভারতের সঙ্গে আবার একই রকম পর্যায়ে নিয়ে চলে আসবে না তো? ভারত থেকে আমদানি করে চাল, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে গুঁড়ো দুধ থেকে প্রচুর, এবং ভারতকে বাংলাদেশ যেটা দেয় সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, সেই আর ইলিশ মাছ। কথায় কথায় যদিও বলে যে ইলিশ মাছ আমরা বন্ধ করে দেব। আপনারা দেখেছেন বাংলাদেশের দেওয়ার মতো তো কিছু নেই। কোথায় থেকে দেবে? ছোট্ট একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের নাই করতে করতে 17 কোটি প্লাস জনসংখ্যা, তাদেরই তো নুন আনতে পান্তা ফেরোয়। তাদের একটা প্রাকৃতিক সম্পদ আছে, সেটা হচ্ছে ইলিশ মাছ। সেই ইলিশ মাছ সারা বিশ্বের বাজারে দেয়, ভারতও সেখান থেকে কেনে। কিন্তু ভারত পরিণামে কী দেয় সেটাও তো মনে রাখার প্রয়োজন আছে। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা মনে পড়ে যাচ্ছে, মনে রেখো, মানে শৌবাল দিঘিরে বলে উচ্চ করে শির, মনে রেখো এক ফোঁটা দিলেম শিশির। বাংলাদেশ কোনো সময় ভারত নামক সমুদ্রের বুকে এক ফোঁটা শিশির বিন্দু ফেলেছে, সেটা তারা ফলো করে বারবার বলে, আর কথায় কথায় বলে আমরা ইলিশ মাছ বন্ধ করে দেব। যদিও ইলিশ মাছ ছাড়া বাংলাদেশের তো আর কিছুই দেওয়ার নেই। তবে এই মুহূর্তে সামরিক দিক থেকে, নৌবাহিনীর দিক থেকে ভারত এতটা শক্তিশালী, আশেপাশের কোনো দেশই তো যুদ্ধে জড়াতে চায় না। সেখানে বাংলাদেশ যদি যুদ্ধে জড়াতে লাগে, তাহলে কি পরিস্থিতিটা হবে শেষ পর্যন্ত বাংলাদেশের? না বাংলাদেশ ওই পাকিস্তান নামক রাজাকারের দেশের ইন্ধনে পামে পড়ে তারা বেলুনের মতো ফুলে বাংলাদেশ থেকে ভারতের কাঁটাতার পেরিয়ে নিজেই ছটফট করতে করতে আহত পাখির মতো এসে পড়ে জীবনটাকে শেষ করার উদ্দেশ্য নিয়েছে? জানতে চাই আপনাদের কাছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। পারিপার্শ্বিক যা পরিস্থিতি, তাতে বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে আমার প্রশ্ন, আপনারা এই মুহূর্তে যদি ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যান, তাহলে আপনাদের অবস্থাটা কোথায় যাবে একবার কল্পনা করতে পারছেন?
আপনারা ছেড়ে দে মা কেঁদে বাঁচি এমন পরিস্থিতি করবেন না তো? আপনারা যেভাবে নিজের দেশের ভিতরে রাজনৈতিক যে কোন্দল, কথায় কথায় খুন, আহাজারি, ধর্ষণ এই যে লেগেই আছে, সেই সমস্যারই তো সমাধান করতে পারেন না। তারপরে আবার যদি ভারতের সঙ্গে এইরকমভাবে যুদ্ধে জড়িয়ে যান, আলটিমেটলি প্রায় 17 কোটি সাধারণ মানুষকে বিপদের মুখে ফেলে দেবেন। আপনি রাষ্ট্রনায়ক, আপনি রাষ্ট্রের নেতা হিসাবে আপনার প্রত্যেকটা নাগরিকের প্রতি তো দায় দায়িত্ব কর্তব্য বলে কিছু আছে। একজন এমপি পদপ্রার্থী আপনারা দেখেছেন, ওসমান হাদি নামে যে ভদ্রলোক, তাকে প্রকাশ্য দিবালোকে শুট আউট করে সেখান থেকে আততায়ী পালিয়ে যায়, তাকে ধরার ক্ষমতা রাখেন না। আবার বলেন ভারতের সঙ্গে যুদ্ধ করব, এর পরিণাম যে কী ভয়ানক হবে সেটা বাংলাদেশের আপামর জনসাধারণ কল্পনা করতে পারছে না। তবে পাকিস্তানের ইন্ধনে যদি আবারও বাংলাদেশ চোখ রাঙিয়ে তাকানোর চেষ্টা করে, তাহলে সেই চোখ দুটোই যে থাকবে কি না সেটাই প্রশ্ন থেকে যাচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে। প্রিয় বন্ধুরা, আপনারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে, বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে যেভাবে বাংলাদেশকে আক্রমণ করছেন, কথায় কথায় আপনারা বাংলাদেশ থেকে ভারতের অ্যাম্বাসি থেকে শুরু করে বিভিন্ন সময় যেভাবে অ্যাটাক ভূমিকা নিচ্ছেন, সেই অ্যাটাকিং ভূমিকা শেষ পর্যন্ত অব্যাহত রাখতে পারবেন না? লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার মতো ওই সমুদ্র ছাড়া আর কোনো কিছুই থাকবে না? প্রচ্ছন্নভাবে আমি হুমকি দিচ্ছি না, কিন্তু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাইছি আপনাদের শক্তি সম্বন্ধে। হ্যাঁ, একটু একটু করে ক্ষোভ পুঞ্জীভূত হয় মানছি, কিন্তু সেই ক্ষোভের পরামর্শ, সমালোচনা থাকবেই। আলোচনার মধ্য দিয়ে সেটা সমাধান হচ্ছে সবচাইতে ভালো। যদি আলোচনার মধ্য দিয়ে সমাধান না খুঁজে আপনারা যুদ্ধে অবতীর্ণ হওয়ার পরিকল্পনা নেন, তাহলে আপনারা এই আপামর জনসাধারণকে একটা ভুল পথে পরিচালনা করবেন এবং বাংলাদেশটাকে আরও 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 দুর্ভিক্ষের কবলে ফেলে দেবেন। সেটা অকপটের শিকার আমি করছি আজ, আপনারা আগামী দিন নিশ্চয় স্বীকার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তবে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক যে পরিস্থিতি সেটা আগে সামলান, পরবর্তীতে ভারতের সঙ্গে যুদ্ধ করার মনোবাসনা নেবেন। তবে এই মুহূর্তে যদি ভারতের সঙ্গে যুদ্ধ করার মনোবাসনা নিয়ে ওই আসিফ মুনিরের ইন্ধনে ভারতের দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করেন, তাহলে বাংলাদেশের পরিণত কোন জায়গায় যাবে, পরিণাম কি হবে, পরিশেষে হয়তো বলবেন যে আমাদেরকে ইসরায়েল আর ফিলিস্তিনের মতো পরিস্থিতি না। আমরা জাতিসংঘের আগেই আপনাদের সঙ্গে আপোষে মীমাংসা করতে চাই, আপোষে বসতে চাই। ভারতের কোনো দেশ শত্রু না, পাকিস্তানও শত্রু না, বাংলাদেশ শত্রু না, কেউ শত্রু না। ভারত সকলের সঙ্গে মিলেমিশে থাকতে চায়। ভারতের এই আসমুদ্র হিমাচল আমাদের যে দেশ, সেই দেশে সমস্ত কিছু আছে। খনিজ সম্পদ থেকে, প্রাকৃতিক সম্পদ থেকে আমাদের সমস্ত কিছু আছে, মানব সম্পদ থেকে। আমাদের কাউকে অ্যাটাকিং ভূমিকায় গিয়ে কাউকে অ্যাটাক করে সেই দেশকে দখল করার মানুষ কামনা আমাদের নেই। আমাদের কখনোই এরকম প্রবৃত্তি জেগে ওঠেনি যে বাংলাদেশকে আমরা সবসময় হাতের মুঠের মধ্যে রাখব। আমরা সবসময় চেয়েছি বাংলাদেশ আরও আরও উন্নত থেকে উন্নততর হোক। বাংলাদেশ আপামর জনসাধারণ সুশিক্ষায় শিক্ষিত হোক, মহিলারা চার দেয়াল থেকে বেরিয়ে এসে তারাও মুক্ত আকাশে সুষ্ঠুভাবে অক্সিজেন নেন এবং মহিলাদেরকেও স্বাভাবিক মানুষের জীবনের স্রোতে ফিরিয়ে দেওয়া হোক। মৌলবাদীদের অত্যাচারে কোণঠাসা মহিলাদের বেরিয়ে আসুক এই খোলা আকাশের নিচে, চিনুক প্রতিটা তারা, চন্দ্র, আকাশ বাতাসের যে গ্রহপুঞ্জ। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। সব সময়কার জন্য শুভকামনা করি বাংলাদেশের জন্য। আমরা যেমন বলি যে বাংলাদেশ আমরা ছোট ভাইয়ের মতো স্নেহ করি, তারাও যদি বড় ভাইয়ের মতো রেসপেক্টটা করে, তাহলে অবশ্যই আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। তবে মনে রাখতে হবে, বাংলাদেশ কোনো প্রকারে যদি ভুলবশত কোনো একটা কিছু ঘটিয়ে ফেলে, তাহলে কিন্তু বাংলাদেশের ভাগ্য আকাশে যে দুর্ভোগ নেমে আসবে, সেই দুর্ভোগের শিকার আপামর জনসাধারণ হবে। সেই আপামর জনসাধারণের মধ্যে থেকে কেউ তখন বাদ যাবে না। তাই
সাবধান বা আগাম সিগন্যাল দিচ্ছি এমনটি কিন্তু নয়। আপনারা আমাদের দিকে চোখ তুলে তাকাবেন ঘৃণার দৃষ্টিতে, আর আপনাদেরকে সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা দিতে হবে। মেডিকেল ট্রিটমেন্ট থেকে শুরু করে খাদ্য খাবার থেকে শুরু করে সমস্ত কিছু। আজকে একটা মানুষের জীবনে সবচাইতে প্রয়োজনীয়তা জিনিস কি? সবচাইতে বেশ যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্বাস্থ্য। সেই স্বাস্থ্যর দিক থেকে আপনারা বাংলাদেশে ন্যূনতম এই আধুনিক হসপিটাল পর্যন্ত তৈরি করতে পারছেন না। সেখানে কখনো চায়নার উপরে নির্ভর হতে চাইছেন, কখনো বা ভারতের উপরে নির্ভর হতে চাইছেন, কখনো বলছেন আমরা চিকিৎসা পাকিস্তানে গিয়ে নেব। আরে বাবা, পাকিস্তানের মানুষেরই তো স্বাস্থ্য ব্যবস্থা ঠিকমতো দিতে পারে না পাকিস্তানি সরকার। সেখানে যদি আপনারা ওই রকম একটা দেশের, তারা বলবে যে আমাদের হাতে পারমাণবিক শক্তি আছে, আপনাদেরকে সবসময় সাপোর্ট করব, আপনাদের যা লাগবে সব সময় দেব, এই দিয়ে হয় না, এই দিয়ে দেশ চালানো যায় না। আজকের দিনে যে উপদেষ্টামূলক সরকার আছে, সেই সরকারের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা ওই আসিফ মুনিরের কথা শুনে কখনো ভারতের সঙ্গে দৈত্যমূলক ব্যবহার করেন না। এর ফলে আপামর জনসাধারণ ভোগান্তিতে পড়ে যাবে, আর এই ভোগান্তি থেকে তোলার মতো আপনাদের কারোরই আর সাধ্য থাকবে না। আপনি ভাবছেন যে চায়না আপনাকে রক্ষা করবে? একটা কথা মনে রাখবেন, মানুষ সবসময়কার জন্য আর একটা মানুষকে সাপোর্ট করে তার নিজের যে বিষয়গুলো, নিজের দিকগুলো বিচার বিবেচনা করে। তাই বাংলাদেশকে যারা সাপোর্ট করবে মনে করছেন, তারা কি বা ভারতকে সাপোর্ট করবে না? আপনারা তো সকলেই জানেন চীনের সঙ্গে বর্তমানে ভারতের সম্পর্কটা কোন জায়গায় বর্তমানে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটু সম্পর্কটা একটু খারাপ বলে ওখান থেকে ট্রাম্প আসিফ মুনিরকে দিয়ে যেভাবে বাংলাদেশের সাধারণ মানুষকে ইন্ধন যোগাচ্ছে, বেশ কিছু মানুষকে, আপামর জনসাধারণ বলছি না, বাংলাদেশের যারা পলিটিক্যাল লিড করছে এই মুহূর্তে, তাদেরকে তপ্ত কথা বলে, তাদেরকে তাদের মুখ থেকে গরম গরম কথা বের করে আপামর জনসাধারণকে ভোগান্তি ছাড়া কিছুই দিতে পারবে না। তবে যুদ্ধ নয়, শান্তি চাই, সবাই শান্তি চাই, মানুষ এই পৃথিবীতে থাকবে, পৃথিবীতে বাস করবে, এটাই আমরা কামনা করি। আমরা কখনো কাউকে মেরে আমরা বাঁচতে চাই না, তবে আমাদের দিকে কেউ যদি ঢিল ছোড়ে তাদেরকে আমরা পাটকেল ছুড়ব, এ কথা আগাম বলে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তোবা যারা বাংলাদেশ থেকে দেখছেন আমার ভিডিওটা, আপনাদের রাগ হতে পারে, কিন্তু বাস্তব যেটা সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তবে যুদ্ধ নয়, শান্তি চাই, যুদ্ধ নয়, শান্তি চাই, যুদ্ধ নয়, শান্তি চাই। পৃথিবীর সকল মানুষ এই কথায় বিশ্বাস করে, এই কথার উপরে বেস করে এগিয়ে চলুন, সুস্থ থাকুন। আপামর মানুষ, আপামর জনসাধারণ যেভাবে আমরা এই বিজ্ঞানের যুগে বিজ্ঞানকে হাতিয়ার করে সাধারণ মানুষ আরও বেশি করে শিক্ষিত হোক, জানুক, বুঝুক, এবং আগামীর পৃথিবী আরও সুন্দর এবং ভালো হোক, এই কামনা সবসময় করি।